আমি এই বয়সে এরকম গোছানো ছিলাম না। তো সুতরাং হচ্ছে আমি আসলে তাকে অনেক ভালোবাসি এবং তার ভালোবাসার টানে আমি এবং আমার অভিভাবক ডক্টর আলমগীর রহমান স্যার আজকে চলে এসেছি। এবং আজকে আমাদের প্রথম সেশনটা তো আসলে অস্থির হয়েছে, অসাধারণ হয়েছে। এবং এরপরে আমি যে একটা সেশন নিব, বিষয়টা এরকম হয়ে যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কণিকা ছিল এরকম যে সূর্য তার দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছে পৃথিবীর কারো কাছে। সূর্য এখন অস্ত যাবে, সে তার দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছে পৃথিবীর কারো কাছে, কিন্তু কেউই সে দায়িত্ব নিতে রাজি হচ্ছে না। তো সূর্য বলছে, কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তাপ ছবি। মানে কেউই দায়িত্ব নিতে চাচ্ছে না। শুনিয়া জগৎ রহে নিরুত্তাপ ছবি, মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী আমার যতটুকু সাধ্য তা করিব আমি। তো আসলে স্যার হচ্ছেন সূর্য, সূর্য এখান থেকে বসে গেছেন সিটে, এখন আমি মাটির প্রদীপ, আমার যতটুকু সাধ্য আমি ততটুকু করব। তো আমি আমার পরিচয় দিচ্ছি, আমি সোলাইমান আহমেদ জিশান, আমি প্রফেশনাল ট্রেনার হিসেবে কর্মরত আছি। আমার নিজের একটি প্রতিষ্ঠান আছে জিশান বিডি লার্নিং এন্ড কনসালটেন্সিতে, ফাউন্ডার এবং স্পিকার হিসেবে আমি কাজ করছি। পাশাপাশি আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি ইনোভেটিভ আইটি এন্ড মার্কেটিং কনসালটেন্সি, এটাও আমার নিজস্ব প্রতিষ্ঠান। তো মূলত হচ্ছে অনেক বছর ধরে যেহেতু ট্রেনিং লাইনের সাথে জড়িত আছি এবং এই প্রেজেন্টেশন এবং পাবলিক স্পিকিং এটা আসলে চলে এসেছে একদম ছোটবেলা থেকে। আমি যখন 5 বছর বয়স তখন থেকে আমার স্টেজ পারফরমেন্স শুরু হয় এবং তখন থেকে এখন পর্যন্ত চলছে। তো আমি প্রথমে আমার একটা ছোট্ট ইন্ট্রো ভিডিও এখানে চালানোর জন্য অনুরোধ করছি এবং সাউন্ড সহকারে। সাউন্ড সাউন্ড প্লিজ। এটা একটু হ্যাঁ পজ দিয়ে দেন তাহলে। প্রবলেম? আচ্ছা ঠিক আছে, সময় যেহেতু নেই ভিডিওটি স্কিপ করেন, আমার স্লাইডটা চালু করে দেন। ওকে, থ্যাংক ইউ। আর ট্রাই করার দরকার নেই, আমার স্লাইডটা চালু করে দেন। একটু আগে আসলে আমি বলেছিলাম যে ওকে আছে কিনা, কোনো সমস্যা, আমার স্লাইডটা চালু করে দেন। তাহলে ওইটা নিয়ে কথা বলি। যেহেতু সময় আমাদের খুবই কম, জুম্মার সময় সবাই নামাজের জন্য একটু চিন্তা ভাবনা করছে। তো আমরা আসলে মূল বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে, কারণ হচ্ছে অনেকগুলো বিষয় আসলে আমি চিন্তা করেছিলাম, কিন্তু আমাদের যেহেতু সময় সংক্ষেপে আমি পরবর্তীতে স্লাইডগুলো দিয়ে দিব। প্রেজেন্টেশন এবং পাবলিক স্পিকিং আসলে বিষয়টা কি? আমরা কিন্তু এতক্ষণ স্যারের শুধু প্রশিক্ষণ উপভোগ করিনি, আমরা কিন্তু স্যারের পারফরমেন্সটা উপভোগ করেছি। কারণ হচ্ছে শুধুমাত্র কথা নয়, কথার সাথে যে ভঙ্গি এবং এটা যে ভাব প্রকাশ, এই বিষয়গুলো কিন্তু আমরা অনুধাবন করতে পারি। যে পারফর্মার সে যা করবে অডিয়েন্স তা অনুধাবন করবে। তো সুতরাং হচ্ছে আপনি যদি পাবলিক স্পিকার বা প্রেজেন্টার হতে চান, প্রথমেই আপনার ভিতরে যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে ইচ্ছা। যেমন হচ্ছে ছোটবেলা থেকে যেহেতু আমি স্টেজ পারফরমেন্সের সাথে জড়িত, তো দেখা গেছে যে যখন আমার 5 বছর বয়স তখনই যেহেতু আমি ছড়া টড়া এগুলো খুব পছন্দ করতাম, আমার আম্মা তখন আমাদের এলাকায় একটা কালচারাল অনুষ্ঠানে আমাকে দাঁড়া করিয়ে দেয়। তো তখন কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্যারের একটা ছড়া ছিল কোনো এক মাকে। তো সেটা আবৃত্তি করার পরবর্তীতে আমি সেকেন্ড প্রাইজ পাই, এরপর থেকে কিন্তু যাত্রা শুরু। কিন্তু এর মাঝখানে কয়েক বছর আমার স্টেজে কখনো ওঠা হয়নি। তো দেখা গেছে 2001 সালে এসএসসি পরীক্ষার আগে, তখন আমাদের স্কুলের র্যাঙ্ক ডে প্রোগ্রাম ছিল। তো তখন আমি যখন বক্তব্য দিতে গেছি, আমার আব্বা বক্তব্য লিখে গেছিল তখন। তো বক্তব্য দেওয়ার পর দেখে আমার পা দুটো এরকম এরকম কাঁপতেছে, মানে আমি কথা বলতেছি কিন্তু আমি পুরোপুরি কাঁপতেছি। এটা অনেকের হয়। তো ওইটার পরবর্তীতে আমি চিন্তা করলাম এটাকে আসলে আমার ওভারকাম করা লাগবে। এর পরবর্তীতে কি করেছে, আমি যখন যেখানে যেভাবে সুবিধা হয়েছে আমি কথা বলার চর্চা চালিয়ে গেছি। এরপর যখন নটরডেম কলেজে পড়েছি তখন অনেকগুলো ক্লাব অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলাম, তারপরে ইউনিভার্সিটি লেভেলেও। এবং এর পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি একটা কোর্স আছে বিশ্বকলা কেন্দ্রে, ওখানে ডক্টর সৈয়দ রেজাউর রহমান স্যারের ওই কোর্সটা হচ্ছে নিউজ প্রেজেন্টেশন এবং হচ্ছে আবৃত্তি। তো ওই কোর্সটাতে জয়েন করার পর আমি খুব ভয়ে ভয়ে পিছনের বেঞ্চে বসতাম। তখন আমাদের সাথে অনেকে সেলিব্রিটি এখন বর্তমানে আছে, তারাও আমাদের কোর্সে ছিল। তো প্রায় 1-1.5 মতো ঢাকা ইউনিভার্সিটির অনেক
ভালো মানের ছাত্রছাত্রীরা ওখানে ছিল যারা হচ্ছে তুখর মেধাবী। তো ওইটার সময় আমি প্রতিদিন ক্লাসে গিয়ে কিন্তু আমি সবসময় ক্লাসটাকে ফলো করতাম এবং হচ্ছে টিচারের যে বিষয়গুলো দিত বিষয়গুলো শেখার চেষ্টা করতাম। যখন কোর্সটা শেষ হয় তখন আমি তো চিন্তা করেছি আসলে আমি তো খুব ভালো হয়তো পরীক্ষা দিতে নেই, ভাইভা এবং রিটেন হয়তো আমার খুব একটা ভালো হবে না, ঢাকা ইউনিভার্সিটি এত ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা যেখানে আছে সেখানে আসলে আমি প্রাইভেট থেকে আসছি, খুব একটা হয়তো ভালো হবে না। দেখলাম প্রথম নামই আসছে সোলাইমান আহমেদ জিশান। এর পরবর্তীতে পথ চলা শুরু। আমি আমার জীবনে 500-এরও অধিক প্রোগ্রামে উপস্থাপনা করেছি এবং বাংলাদেশে 5000-এরও উপরে প্রায় 8000-এর মতো হবে, যেখানে আমি ফেস টু ফেস প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা আছে, যেটা আমার কোম্পানি থেকে আমি বিভিন্ন জেলায় জেলায় গিয়ে আমি প্রোডাক্টের উপর বা বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং প্রদান করার চেষ্টা করেছি। কিন্তু আমার ট্রেনিং জার্নি এবং পাবলিক স্পিকিং জার্নি আসলে মূল যিনি কর্ণধার, যার হাত ধরে আসেন তিনি ডক্টর আমনুল রহমান স্যার। কারণ একজন মানুষ যদি আপনাকে গাইড না করে কখনোই আপনি কিন্তু খুব দ্রুত একটা ভালো অবস্থায় যাওয়া সম্ভব নয়। কিছু কিছু ব্যতিক্রম হতে পারে, বাট হচ্ছে একজন মেন্টর অবশ্যই দরকার। আপনারা যারা এখন পাবলিক স্পিকিং শিখতে চাচ্ছেন বা আপনারা নিজেরা দক্ষ একজন সংগঠক হিসেবে তৈরি করতে চাচ্ছেন, অবশ্যই আপনাদের প্রথম প্রয়োজন হচ্ছে একজন মেন্টর। আমি আজকে যতক্ষণ কথা বলেই যাই না কেন, কখনোই আপনার পক্ষে ভালো কিছু করা সম্ভব হবে না যদি আপনি একজনের মেন্টরশিপ না নেন। এর কারণ হচ্ছে আমি আপনাকে যেভাবে বুঝিয়ে দিয়েছি এখানে সবাই কিন্তু সবকিছু একভাবে নিবে না। তো সুতরাং হচ্ছে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাচ্ছে এটা কিন্তু থাকতে থাকতে বুঝতে বুঝতে তারপরে কিন্তু হবে। আমার কিন্তু একদিনে হয়নি, আমি বহু বছর ধরে স্যারের সাথে কিন্তু আমি আছি। প্রায় 2008 সাল থেকে আমি স্যারের সান্নিধ্যে আছি। তখন আমি স্যারকে বলেছিলাম 2008 সালে যে স্যার আমি চাই আপনার মতো একজন বক্তা হতে, এটা কি সম্ভব? স্যার তখন মাত্র একটা ট্রেনিং শেষ করেছেন, তখন মাত্র আমার পরিচয় প্রথম স্যার সাথে। স্যার বলছে অবশ্যই সম্ভব, তুমি হবে, তুমি খুব ভালো হবে। এবং কিন্তু আজকে কিন্তু আমি এই স্টেজে একটা ছোট একটা অংশ হতে পারছি। তো মূলত হচ্ছে প্রথম যে জিনিসটা দরকার, আপনি কি পাবলিক স্পিকার বা প্রেজেন্টার হতে চান? ইয়েস অর নো? হতে চান? সত্যিকার হতে চান? কেন হবেন? প্রথম কথা হচ্ছে আমি কেন হব। আমার কথা হচ্ছে আমরা প্রত্যেকেই কিন্তু কথা বলতে চাই সুন্দরভাবে, রাইট? এখন পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ আছে, পৃথিবীতে 700 কোটি মানুষ কি কথা বলতে পারে? না। এর মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা দেননি কথা বলার। তো আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, এর মানে কি আপনার একটা বাক শক্তি আছে, এটা একটা শক্তি। এই শক্তিটাকে ভালোভাবে কিন্তু ব্যবহার করতে হবে। যেমন স্যারের কাছ থেকে আমি সবকিছু শেখা, যে কারণে আসলে ওনার ট্রেনিং এর পরবর্তীতে আসলে আমার পুরাতন অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। যে স্যার সবসময় বলেন যে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছেন, যিনি বলছেন হয় ভালো কথা বলো না চুপ থাকো। এর মানে হচ্ছে কি খারাপ কথা বলাই যাবে না। তো সুতরাং হচ্ছে এই যে একটা বাক শক্তি, এটা যে প্রত্যেকটা সময় ভালো কথা বের হতে হবে, ভালো শব্দ বের হতে হবে, ভালো দিক নির্দেশনা বের হতে হবে, এমন কিছু বের হতে হবে যেটা আরেকজনের কাজে লাগে। যেহেতু এখানে যারা আছেন উপস্থিত আছেন লিও, আমিও কিন্তু লায়ন্সের একজন মেম্বার। তো সুতরাং হচ্ছে আমরা প্রতিটা সময় কি আমরা কি করতেছি, গিফট মানুষকে দিচ্ছি, দেয়া। এই কথাটাও কিন্তু একটা দেয়া, আমি একজনকে দিচ্ছি। আমরা বলি আমরা কথা দিচ্ছি, কথা দিলাম, এই কথাটা মানে কি কমিটমেন্ট। সুতরাং আমাদের প্রত্যেকটা কথাও কিন্তু কমিটমেন্ট। আমরা প্রত্যেকে সকাল থেকে রাত পর্যন্ত দেখেন আমরা কিন্তু সারাদিনে কারোর সাথে না কোনো বিষয়ে কথা বলতেছি। এমনকি যদি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় রিক্সা দিয়ে চলে যান তখন কিন্তু ভাড়াটা কিন্তু একটা কমিটমেন্ট, যে এত ভাড়া। তো মূলত হচ্ছে কি আমাদের কথা বলার বিষয়টা সুন্দর করার জন্য হলে আমাদের পাবলিক স্পিকিং শেখা জরুরি। এখন যেমন স্টুডেন্ট লাইফে আপনি যখন ভাইভা দিতে যান, ভাইভাতে ছেলেমেয়েরা সবচেয়ে বেশি নার্ভাস হয় কেন? কারণ সে যথেষ্ট পরিমাণ জানা সত্ত্বেও সে ডেলিভারি দিতে পারে না। ডেলিভারি দিতে পারে না কেন? কারণ তার ভিতরে একটা ভয়, যে যদি আমি ঠিক মতো বলতে না পারি, যদি আমার কথা জড়িয়ে যায়, সামনে যে আছে সে যদি আমার কথা শুনে উত্তেজিত হয়ে যায়, মানে ফিয়ার অফ রিজেকশন, ফিয়ার অফ ফেইলিয়ার, এই যে একটা ভয়, এই ভয়টা থেকে দূর করার জন্য কিন্তু আপনাকে পাবলিক স্পিকার বা প্রেজেন্টার হতে হবে। এই যে ভয়গুলো দূর করবেন কিভাবে? আপনি প্রতিনিয়ত হচ্ছে প্র্যাকটিস করা, আপনি নিজে নিজে প্র্যাকটিস করা, বাসায় হোক যেখানে হোক প্রতিনিয়ত সুন্দরভাবে কথা বলে প্র্যাকটিস করা। মানে কিছু মানুষ আছে, মানে বলা হয়ে থাকে যে একজন জ্ঞানী লোক কথা বলে কারণ তার কিছু বলার আছে, আর একজন মূর্খ ব্যক্তি কথা বলে কারণ তার কিছু বলতে হবে, কিছু একটা বলতে হবে আমার, মানে কোনো না কোনো একটা কথা বলতেই হবে তার, এই কারণে সে কথা বলে। আর জ্ঞানী লোক কথা বলে কারণ তার কিছু বলার আছে। এই যে কথা বলা, এটার জন্য কিন্তু পাবলিক স্পিকার বা প্রেজেন্টার হওয়া উচিত। এখন প্রেজেন্টার এবং পাবলিক স্পিকারের মধ্যে পার্থক্য কি?
প্রেজেন্টার হচ্ছে একজন উপস্থাপক যে পুরো অনুষ্ঠানটা কন্ট্রোল করে। আজকে এখানে মাস্টার অফ সেরিমনি বলি বা প্রেজেন্টার বলি বা যিনি এখানে হোস্ট অ্যাঙ্কর, তার হাতে পুরো প্রোগ্রামটা সফল এবং ব্যর্থ হওয়ার পুরো বিষয়টা তার উপরে। সে অনেক কিছু কন্ট্রোল করতে হয়, কখন সে শুরু করবে, পুরো একদম স্ট্রাকচার অনুযায়ী শুরু করতে পারছে কিনা, সবার নাম ঠিকভাবে উচ্চারণ করতে পারছে কিনা, সবাইকে কৃতজ্ঞতা দিতে পারছে কিনা, প্রত্যেকটা বিষয় তাকে কিন্তু পুঙ্খানুপুঙ্খানু খেয়াল করতে হচ্ছে। এমনকি অডিয়েন্সরাও ঠিক মতো বসা আছে কিনা, কেউ কোনো কথা বলছে কিনা, মোবাইল অফ আছে কিনা, সমস্ত কিছু দায়িত্ব তার উপস্থাপকের, প্রেজেন্টার। আর স্পিকার হচ্ছে যিনি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত একটা বিষয়ে কথা বলে উনি চলে যান। তো আজকে আমরা হচ্ছে স্পিকার, নির্দিষ্ট একটা বিষয়ে কথা বলে আমরা চলে যাব, কিন্তু একজন উপস্থাপক কিন্তু পুরো প্রোগ্রামের শেষ পর্যন্ত উনি থাকবেন, সারাদিন থাকবেন। একজন উপস্থাপকও ভালো স্পিকার হতে পারে, আবার একজন স্পিকারও ভালো একজন উপস্থাপক হতে পারে, কিন্তু দুইজনের রেসপন্সিবিলিটি দুই রকম, রাইট? তো এটা হচ্ছে প্রেজেন্টার এবং স্পিকারের পার্থক্য। এখানে যে কথাটা বলা আছে, গ্রেট স্পিকারস আর নট বোর্ন, দে আর ট্রেন্ড। এই যে আমি বললাম আমি আসলে ভালো স্পিকার হিসেবে আসিনি, কারণ কি জন্মের পর কথা বলা তো আমাকে শিখাতে হয়েছে, তাই না? আমি তো শিখে আসিনি। এর পরবর্তীতে আমার মনে আছে যে 2007 সালে আমি অফিসে বসে কাজে খুব ব্যস্ত, তো তখন আমি আসলে মন খারাপ, আমাকে যে কোনো কিছু মন খারাপ হলে ফেসবুকে একটা স্ট্যাটাস দিই, রাইট? তো আলমা স্যারের সাথে আমার ফেসবুকে কানেকশন তখনও মানে এত বেশি ঘনিষ্ঠতা নাই, তখন আমি স্যারের একজন খুবই ভালো একজন ফলোয়ার। আমার খুব মন খারাপ একটা স্ট্যাটাস দিচ্ছে, হঠাৎ আমার কাছে একটা ফোন আসে। তো ফোন এসে আমি বললাম জি, তো বলতেছেন স্যার, ওনার নাম বললেন। আমি আসলে বুঝতেছি না, কারণ স্যারের সাথে এর আগে ফোনে কথা হয়নি। তো তখন বলেছে আচ্ছা কি ব্যাপার, আপনার তো মন খারাপ কেন, আমি দেখলাম আপনার স্ট্যাটাস। তো তখন আমি যখন বলে জানলাম স্যার আপনি কে বলছেন, আমি বললাম ডক্টর আলমস রহমান। তখন আমার কাছে মনে করেন এই যে একটা ইন্সপিরেশনের যাত্রাটা আবার শুরু হলো। তখন ওই জব লাইফে, জবের পাশাপাশি আবারও কিন্তু আমি যে ট্রেনিং, প্রেজেন্টেশন সবকিছুর মধ্যে আবার জড়িত হলাম স্যারের সাথে। এবং কিন্তু 2007-এর পর থেকে এখন কিন্তু আমি কিন্তু জব ছেড়ে আমাদের কিন্তু নিজের একটা বিজনেস প্রতিষ্ঠান আছে। এবং মূলত কারণ কি জানেন, কারণ হচ্ছে আমি যে স্পিকার প্রেজেন্টেশন দিতে দিতে এখন বিভিন্ন জায়গায় যে কথা বলছি, ট্রেনিং করাচ্ছি, এই যে একটা দক্ষতা এবং এই যে একটা সাহস হয়েছে, এটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমেই হয়েছে, না হলে কিন্তু হওয়ার সমস্যা না। সুতরাং আপনারা যারা প্রেজেন্টার বা পাবলিক স্পিকার বা স্পিকার যেটা হতে চান না কেন, মূল বিষয় হচ্ছে তিনটা: প্র্যাকটিস, প্র্যাকটিস এবং মোর প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া এটা সম্ভবই না। আর প্র্যাকটিস করার জন্য কিছু নিয়ম কানুন আছে। প্রেজেন্টিং ইজ এ স্কিল এন্ড ক্যান বি ডেভেলপড থ্রু ট্রেনিং এন্ড এক্সপেরিয়েন্স। এটা একটু আগে আমি আবারও বললাম। নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা, এইম অফ প্রেজেন্টেশন, আমরা খুব শর্ট টাইমের মধ্যে এই কয়েকটা পয়েন্ট আমি বোঝানোর চেষ্টা করি। আমাদের প্রেজেন্টেশনের এইম কি থাকবে? মূলত হচ্ছে প্রেজেন্টেশন এইম হচ্ছে একটু ইনফর্ম করা, একজনকে একটা বিষয় জানানো। একজন মানুষ কিছু জানে না দেখেই তো সে একটা প্রোগ্রামে আসে বা একটা ট্রেনিং আসে। আমরা তো তাকে কিছু জানানোর জন্যই প্রোগ্রামটা করি, হয় সেলিব্রেশন, নয় কারো অ্যাচিভমেন্ট, নয় কোনো ইনফরমেশন, নয় কোম্পানির কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে, কোনো না কোনো বিষয় জানানোর জন্য। তো প্রেজেন্টেশনের মূল বিষয় হচ্ছে ইনফর্ম করা। আমরা ক্লায়েন্টকে যখন কোনো প্রেজেন্টেশন দেখাই অফিসিয়ালি, তখন কিন্তু তাকে কোনো কিছু ইনফর্ম করার জন্য কিন্তু প্রেজেন্টেশন দেখাই, যে নতুন একটা প্রোডাক্ট আসছে আপনি নিতে পারেন, নতুন একটা সার্ভিস আসছে আপনি নিতে পারেন। এই যে প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন মানে যে শুধুমাত্র স্টেজ প্রেজেন্টেশন, বিষয়টা এমন না। প্রেজেন্টেশন হচ্ছে যে কোনো জায়গায় যখন যে কোনো কিছু আপনি উপস্থাপন করছেন, সেটাই কিন্তু আপনার প্রেজেন্টেশন। তো সুতরাং হচ্ছে কোনো কিছু ইনফর্ম করা। দ্বিতীয়ত হচ্ছে ইন্সপায়ার আর পারসুয়েট করা। এই যে ইন্সপায়ার করা, মানুষকে ভালো কাজে ইন্সপায়ার করা, ভালো কথায় ইন্সপায়ার করা, তার লাইফে যেন ডেভেলপ হয় সেই কারণে ইন্সপায়ার করা। এই যে স্যার যেরকম মোটিভেশনাল কথাগুলো বলেছেন, আমরা কিন্তু এখন মোটিভেশনের একটা ট্রোল হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আসলে ট্রোল না, বিষয়টা বুঝতে হবে। আমি যেমন বলি যে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট বলবো না, অনলি ওয়ান মোটিভেশনাল ট্রেনার হচ্ছে ডক্টর মোহাম্মদ আলমস রহমান স্যার। এর কারণ হচ্ছে ওনার প্রত্যেকটা কথাই হচ্ছে মানুষের জীবনের দিক নির্দেশনা থাকে, রাইট? আমরা কেউ কিন্তু বলবো না যে আপনি আপনার জীবনে পই করে লিখে রাখেন, নো। কারণ কি, আপনার জীবনের দায়িত্ব আপনার কাছে। আপনি লিখবেন না, মুছে ফেলবেন না, ক্ষমা করে দিবেন, ইটস আপ টু ইউ, বাট চুজ দ্য রাইট ডিসিশন। আপনি রাইট ডিসিশন নিতে হবে, ঠিক আছে? তো সেই কারণে হচ্ছে যে দিক নির্দেশনা দেওয়া, যে ইন্সপায়ার করা মানুষকে। তৃতীয় হচ্ছে টু কমিউনিকেট ভিউজ, মানে হচ্ছে আপনার ভিডিও সম্পর্কে আমার জানা দরকার, আসলে আপনি কি চিন্তা করছেন। কারণ টু ওয়ে কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট, যে শুধুমাত্র আমি বলে যাবো না, আমি বলার পর আপনার রিভিউটা কি, আপনার ফিডব্যাকটা কি। তাহলে হচ্ছে কি একটা আদান প্রদান হওয়ার পর আমরা একটা জায়গায় কিন্তু যাবো যে না ওকে, তাহলে বিষয়টা হচ্ছে এরকম।
যে কোনো প্রোগ্রাম পর আজকে প্রোগ্রাম পর হয়তো আপনাদের প্রশ্ন উত্তর একটা পর্ব থাকতে পারে, বা আপনাদের মতামত গ্রহণ থাকতে পারে, যে আপনারা সংক্ষিপ্ত বক্তব্য দিতে পারেন, আপনারা শুভেচ্ছা বক্তব্য দিতে পারেন। এর মানে কি একটা ভিউজের আদান প্রদান, এটা হচ্ছে টু কমিউনিকেট ভিউজ, বা আমার যে দৃষ্টিভঙ্গিটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতে পারি। আমি যেহেতু এতদিন ধরে প্রেজেন্টার হিসেবে কাজ করেছি এবং পাবলিক স্পিকার হিসেবে কাজ করছি, তো সুতরাং হচ্ছে আমার ভিউটা আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। টু এডুকেট, কাউকে কিছু শিখানো, বুঝানো, ট্রেন আপ করা, টু এডুকেট। তো মূলত হচ্ছে এই প্রেজেন্টেশনে এই চারটা হচ্ছিল এই। এবার নেক্সট স্লাইড প্লিজ। ইফেক্টিভ প্রেজেন্টেশন, আপনি যদি প্রেজেন্টেশনটা ইফেক্টিভলি দিতে চান, আমি আমার একটা ট্রেনিং আছে, মাস্টারিং ইন পাবলিক স্পিকিং এন্ড প্রেজেন্টেশন স্কিলস, এটা পেইড ট্রেনিং। এই ট্রেনিং আমি শিখাই 2 মিনিটে কিভাবে আপনি আপনার স্পিচ দিবেন, জাস্ট 2 মিনিটে। কারণ বাংলাদেশে আমি বিভিন্ন জায়গায় যখন প্রেজেন্টেশন দিচ্ছি সবচেয়ে বড় প্রবলেম ফেস করতে হয়েছে, এমন অনেক মানুষ আছে যারা আসলে খুব ভালো বক্তা না, বাট তারপরও তারা স্টেজে এসে অনেক সময় সে মাইকটা ছাড়তে চাচ্ছে না, সে ভালো বক্তা না, তার কথায় অডিয়েন্সরাও কিন্তু কোনো লাভবান হচ্ছে না, বরঞ্চ দেখা যাচ্ছে যে সে বিশেষ করে হচ্ছে পলিটিক্যাল যে প্রোগ্রামগুলোতে আমি উপস্থাপন করছি, দেখেছি যে তারা ওই যে বললাম তাদের কিছু বলতে হবে, কিছু বলতে হবে। ওই যে আমি বলেছি, ওই যে আমি একটু আগে বলে কোথায় ছিলাম, আর মানে প্রশংসা করতে আছে তো করতেই আছে কারো, মানে এই যে বিষয়গুলা মানে হচ্ছে সে সময়ের কোনো লিমিটেশন নাই। তো এই কারণে আমি একটা শর্ট একটা শিখাই যে 2 মিনিটে কিভাবে আপনি আপনার প্রেজেন্টেশনটা কমপ্লিট করবেন, কিছুই না। আমরা সাধারণত কোনো একটা জবে গেলে আমাদেরকে কিন্তু একটা কোশ্চেন করে যে আপনি আপনার ব্যাপারে বলুন। আপনি চিন্তা করে দেখেন তো, আমরা যেটা আজকে এখানে প্রশ্ন করি আপনাদের সবাইকে, আমাকে একটা প্রেজেন্টেশন দিন অ্যাবাউট ইয়োরসেলফ, মানে আপনি আপনার সেলফের ব্যাপারে 5 মিনিট কথা বলুন, কতজন বলতে পারবেন? হাত তোলেন। আপনার নিজের ব্যাপারে 5 মিনিট বলবেন। দেখেন বিষয়টা হচ্ছে বুঝার আছে, এবং যারা আসবেন বলতে আমি এটাও জানি যে এদের মধ্যে হচ্ছে কয়েকজন কমপ্লিট করতে পারবেন 5 মিনিট, বাকিরা হয়তো 5 মিনিট কমপ্লিট করতে পারবে না, কেউ বেশি বলবে কেউ কম বলবে। আমাদের নিজেদের সম্পর্কে আমাদের ভালো ধারণা নাই, এই কারণে প্রবলেমটা। আমাকে বলেছে 5 মিনিট বলতে, 5 মিনিট মানে আমার এত বয়স, আমার যদি বয়স 20 বছর হয়ে থাকে তাহলে তো মনে করেন যে আমি ঘন্টার পর ঘন্টা বলে ফেলবো, কারণ 20 বছরের এত স্মৃতি এত কথা আমি কিভাবে বলবো 5 মিনিটে। তো সুতরাং হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম, আমি অনেক ছেলেমেয়ের ইন্টারভিউ নিয়েছি, যেহেতু আমি 13 বছর কর্পোরেট জব করেছি, বেশিরভাগ প্রবলেম হচ্ছে তারা তাদের নিজের সম্পর্কেই জানে না। তাদেরকে যদি অনেক ইনফরমেশন জিজ্ঞেস করি তার সিভিতে কি আছে স্যার, এই সিভিতে কি আছে সেটাও বলতে পারে না, তারই কিন্তু সিভি। এটাও কিন্তু প্রেজেন্টেশন। আপনি ইন্টারভিউ বোর্ডে কেন ফেল হচ্ছেন? বাংলাদেশে বেশিরভাগ ছেলে মেয়ে ইন্টারভিউ বোর্ডে ফেল হওয়ার অন্যতম কারণ হচ্ছে প্রেজেন্টেশন। আর আপনি ওই ইন্টারভিউ বোর্ডে ফেল, বাট আপনি পাবলিক স্পিকার হতে চান, ইজ ইট পসিবল? আপনি আপনার নিজেকে বলতে পারেন না। আমি আমার জীবনে 13টা জায়গায় ইন্টারভিউ দিয়েছি, 9টা জায়গায় আমার চাকরি হয়েছে, এর মধ্যে 2টা জায়গা আমাকে অ্যাফোর্ড করতে পারবে না, এই কারণে ওটাতে আমার হয়নি, মানে ওই বোর্ড থেকে হচ্ছে আমার যে রিমিউনারেশন তাদের সাথে ম্যাচ করে নেই। তো 11টা জায়গায় হওয়ার 9টা জায়গায় হওয়ার কারণ এই না যে আমি সবচেয়ে যোগ্য ব্যক্তি ছিলাম, নো। আমার টার্গেট একটাই ছিল, সেটা হচ্ছে আমি যাব তাদেরকে ইমপ্রেস করে বের হবো। আমার টার্গেট ছিল আমি যাব, আমি তাদেরকে ইমপ্রেস করে আমি বের হবো। তো সুতরাং হচ্ছে এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট যে আপনার প্রেজেন্টেশন স্কিলটাকে ডেভেলপ করেন। আপনার কি কোয়ালিটি আছে না আছে এটা নিয়ে আপনার ভয় করার দরকার নেই, বাট আপনার প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপ করেন। আপনি যেটা পারেন ওকে, যেটা পারেন না এটা ওকে, কোনো সমস্যা নেই, বাট নিজেকে পজিটিভলি আরেকজনের দৃষ্টিতে দেখানো, এটাই হচ্ছে প্রেজেন্টেশন। তো সুতরাং হচ্ছে দ্য স্পিকার যে কাজটা করবে, সে আন্ডারস্ট্যান্ডিং, সে আসলে আগে জিনিসটা বুঝবে আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি, এই টপিকে আমি সবচেয়ে বেশি জানি কিনা, আমি এই বিষয়ে আমি জানি কিনা। যেমন আমি বলি যে 3টা বিষয় একজন স্পিকার, একজন পাবলিক স্পিকার থাকা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 1 সেটা হচ্ছে উইলিংনেস, হ্যাঁ আমি স্পিকার হতে চাই, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে নলেজ, আমি কি বলবো আমি তো জানি না, আমি খুব বড় স্পিকার হতে চাই বাট আমি কিছুই জানি না, তাহলে কিন্তু আমি বলতে পারবো না। তৃতীয় হচ্ছে কনফিডেন্স, আমি কনফিডেন্সকে 3 নম্বরে এই কারণে এনেছি কারণ আপনার খুব অনেক কনফিডেন্স আছে, কিন্তু ওই যে আপনার কিছু বলার আছে এই কারণে বলবেন, কিন্তু নলেজ তো নাই। তো সুতরাং এই 3টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এক হচ্ছে আপনার উইলিংনেস, হ্যাঁ আপনি বলতে চান। দ্বিতীয়ত হচ্ছে কি আপনার নলেজ, কিন্তু জ্ঞানে জ্ঞানে গন্ডগোল না জানি হয়ে যায়, জ্ঞানে জ্ঞানে গন্ডগোল হওয়া যাবে না। তো সুতরাং হচ্ছে এই 3টা বিষয় থাকতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে কনফিডেন্স এবং পজিটিভ কনফিডেন্স। তো এখানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, একটা জিনিস বোঝা, কন্ট্রোলিং, কখন কোন কথাটা কিভাবে
কাকে বলতে হবে, এটা হচ্ছে কন্ট্রোলিং। এখানে আজহার ভাই চলে এসেছেন এবং আজহার ভাই জন্য একটা চমৎকার কথা প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ভাইয়ার জন্য একটা কথা প্রত্যাশা করতেছি। মাশাআল্লাহ, আজকে আসলে আমাদের এই আয়োজনটা আরো সার্থক ও সুন্দর হয়েছে। আচ্ছা, তো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই সেশনটা শেষ করবো। আমি জাস্ট পয়েন্টগুলো আপনাদেরকে আরেকটু ব্যক্ত করার চেষ্টা করছি। আচ্ছা, আমি এর আগে অনলাইনে একটা ট্রেনিং করিয়েছিলাম 50টা টিপসের। কে কে করেছেন এখানে? অনলাইনে একটা ট্রেনিং করিয়েছিলাম আপনাদের এই গ্রুপে। কারো কি করা হয়েছে? কে কে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি আসলে 50টা টিপস সাধারণত বলি সবাইকে, ওটা আপনাদের হয়তো নেক্সট সেশনে বলে দিব। এই 50টা টিপস জানা থাকলে মূলত হচ্ছে তার আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আমি আবারও আসছি আমার বক্তব্যে যে আন্ডারস্ট্যান্ডিং, কন্ট্রোলিং এন্ড কন্ট্রোলিং ইউর ফিয়ার্স এন্ড ডেভেলপিং আ ইউনিক প্রেজেন্টেশন স্টাইল। আমি কয়েকটা ঘটনা বলি, যেহেতু আমাদের সময় কম। এই ঘটনার মাধ্যমে আপনারা হয়তো বোঝার চেষ্টা করবেন। একবার একটা অনেক বড় অডিটোরিয়াম, এটা হচ্ছে আপনার গুলিস্তানের ওখানে একটা, দেখবেন যে আপনার বাম পাশে একটা অনেক বড় অডিটোরিয়াম আছে, বিশাল বড় একটা জায়গা আছে, ওটাকে কাজী বশির মিলনায়তন বলে। তো ওইখানে মহানগর নাট্যমঞ্চ অনেকে বলে স্যার। তো ওখানে একবার হয়েছিল কি, এটা 2008-9 কাহিনী আর কি। তো ওই সময় একটা বড় প্রোগ্রাম, ওখানে প্রায় 2200 লোকের অ্যারেঞ্জমেন্ট। তো ওখানে আমাকে প্রেজেন্টার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তো সেই দিন নার্ভাসনেস হোক বা যে কোনো কারণে হোক আমার গলাটা ভেঙে যায়। তো হঠাৎ করে দেখবেন যে একটা মানুষের গলা কিন্তু শুধুমাত্র ঠান্ডা লাগার কারণে ভাঙে না, অনেক সময় নার্ভাসনেস বা সাইকোলজিক্যাল কোনো আপস এন্ড ডাউনসে তাদের স্বরের পরিবর্তন হয়েছে। তো আমার গলা স্যার ভেঙে গেছে। তাই আমি ওখানে গিয়েছি, ওখানে গিয়ে ওখানকার যিনি অর্গানাইজার আছে তাকে আমি রিকোয়েস্ট করেছি যে ভাই, আমার গলাটা ভাঙা, আমি আজকে উপস্থাপনা করতে পারবো না, কারণ 2200 লোকের প্রোগ্রাম। উনি বলছে ভাই কি বলেন, আপনাকেই করতে হবে, এখানে কিছু করার নেই, আমাদের কোনো সেকেন্ড অপশন নেই। এটা বলার পর আমি খুবই টেনশন, কারণ একে তো গলা ভাঙা, গলা থেকে শব্দ বেরোচ্ছে, আমি তখন বাইরে গেছি। তো নার্ভাসনেসের কারণে তখন আমি যখন গরম এক কাপ চা খাই, চা খেলে হয়তো গলাটা ঠিক হবে। তো এক কাপ চা নিলাম, তো গরম চা নার্ভাসনেসের কারণে গলার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তো আগে ছিল গলা ভাঙা, এখন হচ্ছে গলা জ্বলা, মানে হইতে জিহ্বাসও আমার জ্বলে গেছে। একদম এটা ট্রু কাহিনী, একদম সত্যি কাহিনী। তো এখন আমি আবার আসছি অর্গানাইজারের কাছে যে মামুন ভাই, আমার তো গলাটা আগে ভাঙা ছিল, এখন জ্বলা হয়ে গেছে, আমি তো ভাই উপস্থাপনা করতে পারবো না। তো উনি বলতেছে কি বলেন ভাই, আমাদের কোনো অপশন নেই, আপনাকে কি করতে হবে। আমাকে আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু এখন এই অবস্থা করতে হবে কি করা যায়। তো যেহেতু আমি প্রতিনিয়ত প্র্যাকটিস করতাম, তো সুতরাং আমার একটা আইডিয়া ছিল যে আসলে এই যে ডিভাইস গুলো কিভাবে করতে হয়, এই যে আমাদের যে সমস্ত ডিভাইস দিয়ে আমরা কথা বলি, এটা হোক যেটাই হোক, এইগুলোর কিন্তু প্র্যাকটিসের একটা ব্যাপার আছে, না হলে কিন্তু আপনি এটা দিয়ে সুন্দরভাবে কথা বলতে পারবেন না, আপনি যত সুন্দর করে কথা বলেন না কেন। তো আমি কি করেছি, এটাকে একটা অ্যাঙ্গেলে নিয়েছি। অ্যাঙ্গেল নিয়ে, কারণ সাধারণত এই মাউথপিসটা থুতনি আর ঠোঁটের মাঝামাঝি পর্যায়ে রাখতে হয়। তো আমি এমন একটা অ্যাঙ্গেলে রেখেছি যাতে আমার শব্দটা যদি অল্প বের হয়, ওটা অনেক লাউড যায়। তো আমি 3 ঘন্টার প্রোগ্রাম ছিল, এই 3 ঘন্টার প্রোগ্রামে আমি প্রেজেন্টেশন দিয়েছি। তো প্রেজেন্টেশন দেওয়ার পরে আমি দু একজন অডিয়েন্সকে জিজ্ঞেস করছি যে আচ্ছা ভাই, আজকে যে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে কেমন হয়েছে। তো ভাই অমুক দিনের চেয়ে তো আজকে আপনার গলার ভাষা অনেক ভরাট লাগছে, অনেক সুন্দর। আসলে কাহিনী হচ্ছে যে ওই যে আমি একটা উপস্থিত বুদ্ধি খাটিয়েছি, সেটা হচ্ছে আমি এটা এমন একটা অ্যাঙ্গেলে কথা বলেছি যে আমার ছোট সাউন্ডও অনেক লাউড আসছে। কারণ এটার মধ্যে কিন্তু এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, যে আপনি কিভাবে এটা ব্যবহার করবেন। তো সুতরাং এই জিনিসটা ইম্পর্টেন্ট একজন পাবলিক স্পিকার হতে গেলে, যে রেডি উইথ আপনার উপস্থিত বুদ্ধি। আমি বলবো যে আমার লাইফে আমি যত ট্রেনিং করেছি পাবলিক স্পিকিং এ, আমি শুধু একটা জিনিস জানি, বাকি সব হচ্ছে থিওরিটিক্যাল। বাট একটা জিনিস আমি জানি, যে জিনিসটা আপনারাও যদি জানেন, খুব ভালো স্পিকার, প্রেজেন্টার এবং খুব ভালো মানুষও হতে পারবে। সেটা হচ্ছে কখন, কোথায়, কার সাথে কোন কথাটা কিভাবে বলতে হবে, আর কিছু না। এটাই হচ্ছে মূল সিক্রেট। আজকে যে পাবলিক স্পিকিং এর উপরে যে ট্রেনিং এখন, এটাই হচ্ছে মূল সিক্রেট। আপনি শুধু এটা বোঝার চেষ্টা করেন যে কখন, কোথায়, কার সাথে কোন কথাটা কিভাবে বলতে হবে। অনেকে এটাই জানেন,
অনেক বড় বড় ব্যক্তি দেখেছি আমি, কথা বলতে এসে সে এটাই বোঝে না যে কাউকে কিভাবে অ্যাড্রেস করতে হবে, কাকে কিভাবে প্রশংসা করতে হবে, কার নামটা কত সুন্দরভাবে নিতে হবে, কাকে কোন কথাটা কিভাবে অর্ডার করতে হবে। এই যে প্রত্যেকটা বিষয়, এটা রেগুলার প্র্যাকটিসের ব্যাপার। এটা আপনি হুট করে এসে পাবলিক স্পিকার বা প্রেজেন্টার হতে পারবেন না। এবং একজন স্পিকার এবং প্রেজেন্টার হতে হলে অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে। কারণ আপনি যখন কোনো কিছু প্রেজেন্ট করছেন তখন অডিয়েন্সকে আপনাকে একসেপ্ট করতে হবে। তারা যদি জানে যে আপনি মানুষটা আসলে সুবিধার না, আপনি যে কথাগুলো বলছেন কথাগুলো ভালো না, আপনার পার্সোনালিটিটা নেগেটিভ, তাহলে কি তারা একসেপ্ট করবে? করবে না। কারণ ফেসবুকে এখন কিন্তু আমরা জানি ফলোয়ার মানে শুধু ফলোয়ার না, দুই ধরনের ফলোয়ার, একটা হচ্ছে নেগেটিভ ফলোয়ার, একটা পজিটিভ ফলোয়ার। অনেক সেলিব্রিটি কিন্তু এখন দেখতেছি আমরা এই যে অনলাইনে, সেটা হচ্ছে তার ওখানে প্রশংসার চেয়ে গালি বেশি। এটা কি ফলোয়ার বলবো আমি? না। তো সুতরাং হচ্ছে একজন পাবলিক স্পিকার বা প্রেজেন্টার হতে হলে সবসময় একটা পজিটিভ থিঙ্কিং করতে হবে এবং পজিটিভ কথা বলতে হবে, যেগুলো মানুষের উপকারে আসে। কাউকে কোনো এগ্রেসিভ কোনো কথা বলা যাবে না, এবং যে জিনিসটা করলে কি হবে, প্রত্যেকে আপনার কাছে আবার এসে বলে যে হ্যাঁ, আপনার কথায় আমার জীবনটা বদলে গেছে। আপনি এমন একটা কথা বলেন যে কথা একটা মানুষের জীবনটা বদলে যায়, তাহলে এটা কি আপনার সওয়াবের কাজ না? স্যার যেটা বলেছেন যে আমাদের প্রত্যেকটা কথা কিন্তু সওয়াব, না হলে গুনাহ হচ্ছে। তো নবীজির হাদিসটা আবার বলছে, হয় ভালো কথা বলো, নয় চুপ থাকো। কিন্তু আমরা অনেক সময় কথা বলি, কারণ আমাদের কথা বলতে হবে। তো সুতরাং আমরা আমাদের আর 5 মিনিটের ভিতরে আমি আমার বক্তব্য শেষ করছি। দ্য প্রেজেন্টেশন, প্রথমে ডিসাইডিং ইজ গোলস অ্যান্ড অবজেক্টিভস। আপনি কোন প্রোগ্রামে একজন স্পিকার হিসেবে যাচ্ছেন, আপনি আগে বিষয়টা সম্পর্কে জানেন, আপনি কোন টপিকে কথা বলতে যাচ্ছেন। অনেকেই কোন একটা প্রোগ্রামে গেলে মাইকটা পাওয়ার জন্য আরেকজনকে বলে যে ভাই আমাকে একটু কথা বলতে দিয়ে। একজন ভালো স্পিকার বা প্রেজেন্টার কিন্তু কখনোই কাজ করে না। তারা আগে থেকে প্রোগ্রামের সম্পর্কে জানে, প্রোগ্রামের টপিক সম্পর্কে জানে, সে তার একটা গোল সেট করে যে আমি আজকে গিয়ে কি কথা বলবো। আমি 5 মিনিট কথা বলবো যদি, তাহলে 5 মিনিটে কোন কোন কথা বলবো। যারা এই প্ল্যানিংটা করে না তাদের এই 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটে চলে যায়, কারণ সে তার মূল টপিকে আসতে আসতে তার সময়টা লেগে যায়। সুতরাং ডিসাইডিং গোলস অ্যান্ড অবজেক্টিভস, আমার গোলটা কি এবং আমার অবজেক্টিভটা কি। আমি যদি গোল এবং অবজেক্টিভ নিয়ে না আসি তাহলে কিন্তু আমি কথা বলতে পারবো না। যেমন আজকে আপনারা এখানে আসছেন, আমি অনেকের প্রেজেন্টেশন দেখেছি, অনেকে হয়তোবা এই প্রিপারেশনটা নিয়ে আসে নাই যে আজকে এসে পোডিয়ামে আমি কথা বলবো। অনেকে হয়তো প্রিপারেশন নিয়ে আসেন নাই, বাট আজকে যদি আপনি প্রিপারেশনটা নিয়ে আসতেন, আজকে কিন্তু এতগুলো মানুষের সামনে আপনি আপনার নিজেকে চমৎকারভাবে প্রেজেন্টেশন দিতে পারতেন, এবং আপনার এই প্রেজেন্টেশন তারা কিন্তু মাথার মধ্যে রিসিভ করে নিয়ে যেত। সুতরাং এই সুযোগগুলো কিন্তু আপনারা জীবনে হারাচ্ছেন। যখন যেখানে আপনার যদি কথা বলার আগে থেকে চিন্তা থাকে যে হ্যাঁ আমি কথা বলবো বা কথা বলার একটা সুযোগ পাবো বা আমাকে কথা বলতে হবে, তাহলে আগে আপনার গোলস এবং অবজেক্টিভটা সেট করে নেবেন। দ্বিতীয় হচ্ছে দেন প্ল্যানিং অ্যান্ড প্রিপেয়ারিং। আপনি প্ল্যানিং করেন যে আপনি যে যাবেন, আমরা প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারি। যেমন ধরেন লায়েন্সের প্রোগ্রাম মানে কি, অবশ্যই আমাকে খুব স্ট্যান্ডার্ড ওয়েতে প্রোগ্রামে আসতে হবে। ইয়েস অর নো? লায়েন্সের প্রোগ্রাম মানেই হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড ভাবে ওই প্রোগ্রামে আমার উপস্থিত হতে হবে, কারণ যাতে আমাকে দেখেই বোঝা যায় আমি লিও, আমি লায়ন্স, আমাদের গেট আপটাই হচ্ছে ডিফারেন্ট, রাইট? তো সুতরাং হচ্ছে আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন ওটা একটা প্ল্যানিং করবেন। কারণ আপনার এই আমরা যদি প্রথমে বললাম যে প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী, আপনাকে দেখে যদি ভালো না লাগে আপনার কথাও কিন্তু তার ভালো নাও লাগতে পারে। তো সুতরাং হচ্ছে আপনার নিজের একটা প্ল্যানিং যে আমাকে দেখতে কেমন লাগবে, এবং হচ্ছে যদি কোনো ফর্মাল প্রোগ্রাম থাকে ফর্মাল, ইনফর্মাল প্রোগ্রাম থাকলে ইনফর্মাল, ওই প্রোগ্রামের ড্রেস কোড সম্পর্কে আপনি জেনে আপনি একটা প্ল্যানিং করলেন এবং আপনার বক্তব্যে একটা প্ল্যানিং করলেন এবং তারপর প্রিপারেশনটা নিলেন। যেমন ফাইনালি আগেরটা প্লিজ, ফাইনালি ডেভেলপিং অ্যান ইমপ্রেসিভ, এরপরেরটা ইমপ্রেসিভ প্রেজেন্টেশন। তারপর আপনি আপনার প্রেজেন্টেশনটা রেডি করবেন। প্রথমে গোলস এন্ড অবজেক্টিভ সেট করা, তারপর প্ল্যানিং করা, তারপর ইমপ্রেসিভ প্রেজেন্টেশন দেয়ার একটা ডেভেলপ করা। লাস্ট স্লাইড প্লিজ। আচ্ছা, আমি একটা রুলস শিখাই, এটাকে বলা হয় দ্য জনসন প্রিন্সিপাল। দ্য জনসন প্রিন্সিপাল হচ্ছে নাম্বার 1, গিভ দ্য অডিয়েন্স হোয়াট দে ওয়ান্ট
আপনি একটা প্রোগ্রামে যাচ্ছেন, সেখানে যদি স্টুডেন্ট থাকে তাহলে স্টুডেন্টকে কি প্রচন্ড রকম ইন্সপায়ার করতে হবে যেন তারা পড়াশোনা করে, তারা দেশ ও সমাজের জন্য কাজ করে, তারা তাদের বাবা মার দিকে টেক কেয়ার করে, পুরো পরিবেশটাকে বদলে যায়, তাদের জীবন বদলানোর মতো করে কিছু একটা। মানে হচ্ছে আপনার অডিয়েন্স যেটা চাবে আপনাকে সেটা দিতে হবে। যদি অডিয়েন্স থাকে কর্পোরেট লেভেলে, তাহলে কর্পোরেট জার্নিটা তার কেমন হবে, সে তার কোম্পানিকে কতটুকু দিতে পারবে এবং সে তার ক্যারিয়ারে কতটুকু ডেভেলপ হবে, তার আগামী যে ফিউচার গোল কিভাবে অ্যাচিভমেন্ট হবে, তার টার্গেট কিভাবে অ্যাচিভ হবে, এই বিষয়গুলো মানে গিভ দ্য অডিয়েন্স হোয়াট দে ওয়ান্ট। দ্বিতীয় হচ্ছে গিভ দেম সামথিং মোর, এবং তাকে এমন কিছু দিবেন বেশি যেটা অন্য কোনো ব্যক্তি হয়তো তাকে বলতো না, বাট আপনি তাকে বললেন। প্রথমে হচ্ছে সে যা চায় সেটা দিলেন, এরপরে তাকে আরো কিছু বেশি দিলেন। আচ্ছা, লিভ দেম ওয়ান্টিং মোর, এবং সব কথা মানে সব কথা 100% না বলে কিছু কথা হাতে রেখে যাতে তার চাহিদাটা বাড়ে, তারপর আমরা বক্তব্য শেষ করা, যেটা কিন্তু আলমাস্টার করে গেছে। আমার মনে হয় আজকের প্রোগ্রামটা উনি যদি আরো 2 ঘন্টা কথা বলতো আমরা কিন্তু কেউ বোর্ড ফিল করতাম না। এইটাই হচ্ছে কিন্তু এই রুলসটা কিন্তু আমরা স্যারেরও দেখেছি যে স্যার সবার একটা হাই দিয়ে কিন্তু এবার থ্যাংক ইউ, আই লাভ ইউ, স্যার কিন্তু স্যারের জায়গায় চলে আসে, কিন্তু আমরা কিন্তু চাচ্ছি যে স্যার আরেকটু কথা বলুন, স্যার আরেকটু কথা বলুন। এটা হচ্ছে মূল রুলস, আপনারা সবাই শিখে নেন। গিভ দ্য অডিয়েন্স হোয়াট দে ওয়ান্ট, অডিয়েন্স যেটা চায় তাকে সেটা দিতে হবে। দ্বিতীয়, তাকে কিছু বেশি দিতে হবে, এবং তৃতীয় হচ্ছে কিছু হাতে রেখেও কিন্তু চলে আসতে হবে, কারণ কি সবকিছু দিয়ে দিলে কিন্তু হচ্ছে না, তারা যেন চায় যে আপনি আরেকটু কথা বলেন, আপনি আরেকটু কথা বলেন, আপনি আরেকটু কিছু বেশি দেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু 1:10 বেজে গেছে, আমাদের সময় আছে, আমি সবাইকে যেহেতু আজকে ট্রেনিং সেশনটা আমার আরো কিছু স্লাইড ছিল, বাট ওটা আমি এখন দিচ্ছি না, তবে এটা দিব না সেটা না, আপনারা যারা এখানে আছেন আমাকে গুগলে সার্চ করলে পাবেন, খোলামেলা হয় জিশানিতে। আপনারা যদি গুগলেও সার্চ দেন, আমার ওয়েবসাইট, আমার ফেসবুক, আমার লিঙ্কডইন, আমার সমস্ত সোশ্যাল প্রোফাইল, এবং আছে দেশের বাইরে কিছু জার্নালে লেখা হয়েছে ওই সমস্ত প্রোফাইল, অনেক কিছু আপনারা পাবেন। ইউটিউব লিঙ্ক থেকে শুরু করে আমাকে নক দিবেন, এবং আমাকে অবশ্যই আমাদের আজকে যারা আমাদেরকে এই আমন্ত্রণ জানিয়েছে, ইউ ক্লাব অফ ঢাকা কিংস স্টার বা লায়ন্সের, যখনই আপনি পরিচয় দেবেন অবশ্যই কিন্তু আপনার আগে আমি আপনার কাছে দৌড়ে যাবো। তো সুতরাং হচ্ছে এটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট, আমরা সবাই একই পরিবারের সদস্য, এবং আজকে যারা আমাকে আমন্ত্রণ জানাচ্ছে তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমি আশা করছি আজকের প্রোগ্রাম থেকে আপনারা যে বিষয়গুলো নিয়েছেন অবশ্যই এটা একটা ফিডব্যাক দিবেন। আমরা অনেকেই প্রোগ্রাম শেষ করবো, খাওয়া দাওয়া করবো, বাসায় চলে যাবো, ওকে, কোনো সমস্যা নেই, কিন্তু আমার রিকোয়েস্ট হবে আপনাদের কাছে, যখনই কোনো লার্নিং সেশন আপনারা উপভোগ করেন, এই লার্নিং সেশনের পর একটা ফিডব্যাক হয় ওই ক্লাবকে দেন, নয়তো বা যদি আপনার পক্ষে সম্ভব না হয় আপনি অন্তত ফেসবুকে একটা সুন্দর মতো একটা স্ট্যাটাস দেন যে আপনি এই প্রোগ্রাম থেকে কি কি শিখেছেন। আমাদের প্রশংসা করার দরকার নেই, বাট আপনি কি পেয়েছেন এই প্রোগ্রাম থেকে, এই লার্নিং সেশন থেকে আপনার কি ডেভেলপমেন্ট আসছে, আপনি সমাজকে কি দিতে যাচ্ছেন, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আপনি আপনার নিজের সম্পর্কে আগে একটা জাজমেন্ট তৈরি করবেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি, যেহেতু অলরেডি আমাদের এখানে সম্মানিত বড় ভাইরা চলে এসেছেন এবং আমাদের সময় চলে আসছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি আমি। ধন্যবাদ সবাইকে।